বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেবচা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের প্রোগ্রামে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের শিরোনাম আছে পদার্থের অবস্থা ও চাপ। আমরা আশা করব তোমরা সবাই ভালো আছো, সবাই বইপত্র নিয়ে বসছো। তোমরা বইয়ের ৮৬ পৃষ্ঠাটা উল্টাবে। ৮৬ পৃষ্ঠার মধ্যে আছে পদার্থের অবস্থা ও চাপ। আজকে আমরা এই অধ্যায়টা চেষ্টা করবো যতটুকু সম্ভব তোমাদেরকে ক্লিয়ার করতে। এটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। আমি প্রথমে এই অধ্যায় শিখলে আমরা এই অধ্যায় পড়ার পরে আমরা কি কি জানতে পারবো সেই জিনিসটা তোমাদেরকে একটু আমি বলে লিখেছি, তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি আমি। এই পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায় যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা জানতে পারবো বল ও ক্ষেত্রফলের সাথে চাপের সম্পর্ক কি। এরপর আমরা জানতে পারবো স্থির তরলের কোনো বিন্দুতে চাপের রাশিমালা কিভাবে পরিমাপ করা যায়। তারপরে আমরা জানতে পারবো প্যাসকেল, বিজ্ঞানী প্যাসকেলের একটা সূত্রের মাধ্যমে বল বৃদ্ধিকরণ নীতি আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। এরপরে আমরা জানতে পারবো প্লবতা কি, ঘনত্ব কি, আর বিভিন্ন সূত্রের ব্যাখ্যা, এগুলো আমরা করতে পারবো। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আমাদের আজকের পাঠের প্রথম অংশ ৫-১, যে পাঠ যেটা ৮৭ পৃষ্ঠায় তোমরা খুলো, সেখানে আছে চাপ ও ক্ষেত্রফল। চাপ ও ক্ষেত্রফল শিকনফলটা আমি মুছে দিয়েছি। আচ্ছা, একটু পরে মুছি আমি। এখন আসো চাপ ও ক্ষেত্রফল। চাপ ও ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমরা চাপ কাকে বলে সেই জিনিসটা তোমাদেরকে একটু আমি পড়ে শোনাচ্ছি। কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফল। একক ক্ষেত্রফল কি? ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার, বর্গ সেন্টিমিটার ইত্যাদি। এই একক ক্ষেত্রফল মানে এক একক ক্ষেত্রফলের পরিমাণ যদি ১ বর্গ মিটার অথবা ১ বর্গ সেন্টিমিটার আমরা যাই বলি না কেন, তার উপরে যে পরিমাণ বল প্রযুক্ত হয় সেই প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। তো চাপের মান হচ্ছে, চাপের প্রতীক হচ্ছে পি, বলের প্রতীক হচ্ছে এফ এবং ক্ষেত্রফলের প্রতীক হচ্ছে এ। আমরা চাপ সমান বল বাই ক্ষেত্রফল। টোটাল একটা ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হবে সেই বলকে যদি ওই ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপ বের হয়ে আসবে। এটাকে বলি আমরা চাপ। এবং এই চাপের একক হচ্ছে প্যাসকেল। বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুসারে এই চাপের একক হচ্ছে প্যাসকেল। এখন প্যাসকেল কাকে বলে সেটা আমরা একটু জানতে চাই। প্যাসকেল হচ্ছে ১ মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর ১ নিউটন বল লম্বভাবে ক্রিয়া করলে যে চাপ অনুভূত হয় তাকে ১ প্যাসকেল বলা হয়। আমি এখন তোমাদের এই শিকনফলটা এখন মুছে দিতেছি।
প্যাসকেল কাকে বলে? এক প্যাসকেল, এক প্যাসকেল মানে হচ্ছে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রয়োগে যে পরিমাণ চাপ অনুভূত হয় তাই এক প্যাসকেল। তুমি ভালো করে এগুলো দেখো, ভালো করে বোঝার চেষ্টা করলে, ভালো করে দেখবে। তাহলে আমরা কি দেখেছি? চাপের পরিমাণ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, এর একক হচ্ছে প্যাসকেল। এক প্যাসকেল কাকে বলে? এক প্যাসকেল হচ্ছে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রয়োগে যে পরিমাণ চাপ অনুভূত হয় তাই হচ্ছে এক প্যাসকেল। আমরা একটা গাণিতিক উদাহরণ দেখব। 88 পৃষ্ঠা দেখো, এগুলো সহজ, আমি করে দিব না, তোমরা নিজেরাই এটা বুঝতে পারবে, তোমরা নিজেরাই এটা বুঝতে পারবে, সহজ গাণিতিক উদাহরণ। প্রশ্নটা একটু আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। বলছে জুতা পায়ে মাটিতে দাঁড়িয়ে থাকা একজন মহিলার ভর 50 কেজি, তার জুতার তলার ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কয়ার হলে মাটিতে জুতার চাপ বের করো। আচ্ছা, আমি এটা তোমাদেরকে করেই বুঝাই দিই, এটাই সবচেয়ে বেটার হবে। তাহলে প্রশ্নে দেওয়া আছে কি, আমরা ওদিন বলছিলাম, এর আগের ক্লাসে বলছিলাম পদার্থবিজ্ঞানের অঙ্ক করতে গেলে আমরা প্রথম যা দেওয়া আছে তাকে ডান দিকে আমরা লিখব। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে ভর n সমান 50 কেজি, তারপর দেওয়া আছে জুতার তলার ক্ষেত্রফল। তাহলে আমরা এখান থেকে এই ভর থেকে আমরা বলটা বের করে নিতে হবে। বল F, আমরা জানি যে ভরকে যদি আমরা মাধ্যাকর্ষণীয় ত্বরণ দিয়ে গুণ করি তাহলে আমরা বলটা পাবো, বা ওজন পাবো, যেটা সেটাই। বল মানে হচ্ছে বস্তুর ওজন, যেটা কাজ করবে সেটা, অর্থাৎ এন জি। এন হচ্ছে এখানে 50 আর জি আমরা জানি 9.8, তাহলে গুণ করলে এটা হচ্ছে নিউটন। তাহলে কত হবে আমাদের? 98 কে বিভাগ করলে আমাদের 49 আর শূন্যের কাছে 490 নিউটন তোমরা ক্যালকুলেট করে দিলে 490 নিউটন বলের পরিমাণ। এরপরে ক্ষেত্রফল যেটা বলছে, জুতার তলার ক্ষেত্রফল দেওয়া আছে, জুতার তলার ক্ষেত্রফল দেওয়া আছে কত? 200 সেন্টিমিটার স্কয়ার। এখন সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিই, সেন্টিমিটারকে ভাগ করবো আমরা 100 দিয়ে, তাহলে হয়ে যাবে মিটার। আর এটাকে বর্গ করতে হবে, তাহলে আমরা এখানে যদি করি 200 ডিভাইড বাই 100, এটা সেন্টিমিটার যদি মিটার পাবো তাহলে 100 স্কয়ার, তখন যদি আমাদের মিটার স্কয়ার সমান হচ্ছে 200 বাই 10 টু দি পাওয়ার 4। 100 কে যদি আমরা স্কয়ার করি তাহলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4, এটা যদি আমরা ধরি এটি 200 ইনটু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার। আমি এই জিনিসটা বোঝানোর জন্য তোমাদেরকে অঙ্কটা করে দিলাম, নাহলে করে দেওয়ার প্রয়োজন ছিল না। এখন আমরা জানি, দেখো আমরা বল পেয়েছি, আমরা ক্ষেত্রফল এটাকে a বলি, এই বিন্দু a, তাহলে এটাও আমরা পেয়েছি। তাহলে আমাদের চাপ বের করা সহজ, আমাদের বলছে মাটিতে জুতার চাপ কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা জানি চাপ P সমান বল F ডিভাইড বাই ক্ষেত্রফল
এ। আমি এভাবে লিখেছি, তোমরা এভাবে না লিখে ডাইরেক্ট যদি এভাবে লিখো p সমান f বাই a, তাহলে কোনো সমস্যা নেই। সমান হচ্ছে f হচ্ছে কত পেয়েছি আমরা 490 নিউটন, আর a পেয়েছি কত আমরা 200 ইনটু 10⁻⁻4 মিটার স্কয়ার। তাহলে আমার একটু হবে কত, আমরা এটা যদি কাটাছাড়া করি হবে যে 2.45 ইনটু 10⁻⁴ প্যাসকেল PA। প্যাসকেলের এককের প্রতীকটা হচ্ছে PA। তাহলে এটা প্যাসকেল আমরা চাপ অনুভব করব জুতার তলায়। এটা গেল আমাদের গাণিতিক উদাহরণ 5-1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। তোমরা এটা আশা করি বুঝতে পেরেছ, আমি বুঝে ফেলছি। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্থির তরলের মধ্যে পরিবর্তিত চাপ। স্থির তরলের মধ্যে কোন বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয়। এটা কিভাবে করব? খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, এবং এটা তোমাদের পরীক্ষাতে আসে, বারবার আসে। তোমাদের প্রতি পরীক্ষাতে এটা আসার সম্ভাবনা থাকবে। আমি দেখাচ্ছি, এই বইতে দেখো চিত্র আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ 88 পৃষ্ঠায় একটা চিত্র আছে, চিত্র 5-2, যেটা 5-3 একটা আছে, সেটা এর পরে আলোচনা করছি। তাহলে প্রথম যে চিত্রটা আমি এটা একটু বোর্ডে তোমাদের জন্য আমার আঁকার চেষ্টা করতেছি, তোমরা একটু দেখো। এরকম একটা পাত্র নাও, এই পাত্রের মধ্যে আছে কি পানি, পাত্রের মধ্যে কি আছে পানি আছে। এই পাত্রের মধ্যে আমরা এই পানিতে আরেকটা জিনিস কি আমরা এখানে দিচ্ছি, ডুবিয়ে দিলাম এখানে পাত্রের মধ্যে, পানির মধ্যে এই পাত্র। এখন এই পাত্রে উচ্চতা দেখবো আমরা কতটুকু। দেখো প্রথমত এই পাত্রটির উচ্চতা যদি আমরা হিসেব করি, এখান থেকে এই পর্যন্ত আমরা এটাকে দেবো যে h উচ্চতা। পাত্রটির উচ্চতা হচ্ছে h। এখন আমাদের এই হচ্ছে একটা পাত্র, আর ভিতর যে বস্তুটাকে আমি ডুবাইলাম সেটা একটা বস্তু, নিমজ্জিত বস্তু। এখন দেখো এখানে যা বলেছে 5-2 88 পৃষ্ঠাটা দেখো, তরল পদার্থের ভিতরে কোন বিন্দুতে চাপ বলতে ঠিক ওই বিন্দুর চারিদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বোঝায়, এটা আমরা আলোচনা করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি পাত্রের মধ্যে কিছু তরল পদার্থ আছে, সেই তরল পদার্থের অভ্যন্তরে h গভীরতায় বি বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে। বি বিন্দুতে আমরা এই বি বিন্দুতে এই চাপটা নির্ণয় করব, এখানে এই বিন্দুতে একটা চাপ আমরা বের করব। বি বিন্দুতে তরলের চাপ নির্ণয়ের জন্য বি বিন্দুকে ভূমির উপর একটি বিন্দু ধরে h উচ্চতার একটি তরল ভর্তি সিলিন্ডার কল্পনা করা হোক। এই যা এটার মধ্যে আমরা এই বি বিন্দুটিকে আমরা রাখলাম। ধরা যাক সিলিন্ডারের ভূমি তথা তরলের ক্ষেত্রফল হচ্ছে a। সিলিন্ডার যেটা, এই যে ভিতরে যেটা সিলিন্ডার, এটা যে তরল ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে ধরবো আমরা a, আর যে তরলের ঘনত্বটা হচ্ছে রো। এটাকে রো বলে, পি না। পি এর মধ্যে দেখতে দেখা যাচ্ছে, কিন্তু এটার নাম হচ্ছে রো, খেয়াল করবে তোমরা। এবং তরলের মুক্ত তল থেকে বি বিন্দুর গভীরতা, এই যে এখান থেকে এই মুক্ত তল থেকে বি বিন্দুর গভীরতা হচ্ছে তোমার h। অভিকর্ষজ ত্বরণ হচ্ছে g। তাহলে
যদি আমরা এই বস্তুটির তলের ক্ষেত্রফল হচ্ছে a, বইতে সূত্রে লেখা আছে তোমরা খেয়াল করবে, পানির ঘনত্ব বা তরলের ঘনত্ব হচ্ছে রো, আর গভীরতা বা উচ্চতা যেটা বলি না কেন আমরা, গভীরতা হচ্ছে h। আর আমাদের অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ এই তো সায়েন্স ক্লাস চলে দেন, এটা হচ্ছে জি। কেউ কিছু বললে একটু জোরে বলবে। তাহলে এই জিনিসগুলো আমরা পেলাম, বস্তু থেকে আমরা এই জিনিসগুলো পেলাম। এই দ্বি বস্তুটির বা এই সিলিন্ডারটির তরল ক্ষেত্রফল হচ্ছে a, তরল যেটা আছে তার ঘনত্ব হচ্ছে রো, আর এটা পানির উপরিপৃষ্ঠ থেকে ওই সিলিন্ডারের দ্বি বিন্দু পর্যন্ত গভীরতাকে বললাম h, আর আমরা জানি অভিকর্ষজ ত্বরণ হচ্ছে g। তাহলে আমরা এখান থেকে যদি আমরা আমাদের চাপ বের করি, চাপের রাশি যেটা বের করতে বলছে, তাহলে এখান থেকে চাপ সমান হচ্ছে কি, চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তাহলে বল মানে হচ্ছে এখানে তরলের ওজন, বল যেটাকে বলছি আমরা বল, বল মানে হচ্ছে বল কোনটা, বল হচ্ছে এক্ষেত্রে প্রযুক্ত বল হচ্ছে তরলের ওজন। তাহলে অর্থাৎ বিবিধ উপরে তরলটা আছে, সেই তরল যে ওজন সেটা হচ্ছে এখানে বল হিসেবে কাজ করবে। তরল ওজন সমান কি, তরলের ওজন জানতে হলে আমাদেরকে কি জানতে হবে, তরলের ভর, তরলের ভর ইনটু জি, অভিকর্ষজ ত্বরণ। এখন তরলের ভর তো আমরা জানি না, তরলের ভর কত আছে সেটা আমরা জানি না, কিন্তু ঘনত্ব জানি আমরা। তাহলে আমরা একটা জিনিস দেখি, এই ঘনত্বের একটু আমি ব্যাখ্যাটা আমরা পরে দিব, তারপর একটু সংক্ষিপ্ত করে দিই। ঘনত্ব সমান হচ্ছে আমরা জানি ঘনত্ব রো সমান হচ্ছে m/v, এটা আমি পরে আলোচনা করব। সুতরাং আমাদের m সমান হচ্ছে কি v রো, m সমান হচ্ছে v রো। এই জিনিসটা আমার এখানে লাগবে, সেজন্য আমি এখানে আসছি। তাহলে আমি তরলের ভর m সমান হচ্ছে v রো, v মানে হচ্ছে তরলের আয়তন, তরলের আয়তন ইনটু ঘনত্ব ইনটু জি, সমান হচ্ছে ভি রো জি। আবার আয়তন মানে হচ্ছে কি, ক্ষেত্রফল ইনটু উচ্চতা, আয়তন মানে হচ্ছে কি, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তার মানে ক্ষেত্রফল ছিল a, h আর রো, তারপরে জি। তাহলে আমরা যদি এখানে যদি বসাই বল F সমান, তাহলে আমরা যদি F এর মান বসাই কত, a h রো g ডিভাইড বাই a, a যদি কাটা যায় অর্থাৎ হচ্ছে h রো g। তাহলে আমরা দেখতে পেলাম কি, আমরা চাপের মান পেয়েছি কত, h রো g, কোথায়, তরলে নিমজ্জিত যে কোনো বিন্দুর চাপের পরিমাণ হচ্ছে h রো g। তোমরা যত বেশি বেশি পড়বে তত বেশি জানতে পারবে, ভালো করে পড়বে। এখন এখানে দেখো এই h রো g যেটা, এখানের মধ্যে রোটা হচ্ছে ফিক্সড, রোটা হচ্ছে সরি রো না, এখানে জিটা হচ্ছে ফিক্সড, জি হচ্ছে 9.8, এটা নির্দিষ্ট। তাহলে জিটা যদি আমি যদি সরাই নেই, তাহলে আমাদের এখানে চাপের মান হচ্ছে পি, তাহলে সমান আমরা পাবো এখান থেকে এই পি সমানুপাতিক পাবো h রো। শুরু করলাম মাত্র। তাহলে পি সমান হচ্ছে আমাদের কি, h রো, h হচ্ছে গভীরতা, রো হচ্ছে ঘনত্ব। তাহলে চাপ নির্ভর করবে কিসের উপরে, বস্তুর ঘনত্বের উপরে, এবং বস্তু কতটুকু গভীরে আছে সেই গভীরতার উপরে। অর্থাৎ স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ ওই বিন্দুর গভীরতা ও ঘনত্বের সমানুপাতিক। সুতরাং তরলের গভীরতা যদি বাড়ে তাহলে চাপও বাড়বে, গভীরতা যদি কমে যায়
চাপও কমে যাবে। একইভাবে ঘনত্ব যদি বাড়াই, সমানুপাতিক পানি ঘনত্ব যদি বাড়াই তাহলেও চাপ বাড়বে, ঘনত্ব যদি কমিয়ে দেয় তাহলে চাপটা কমে যাবে। এখন আরেকটা আছে গাণিতিক উদাহরণ, এখানে 5-2 89 পৃষ্ঠা। আমি আগেরটা তোমাদেরকে করে দিয়েছি, এখন এটা করে দিব না, তোমরা এটা নিজেরাই চেষ্টা করলে পারবে, করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি সেই নিয়ে আলোচনা করছি, প্রবণতা। এই অধ্যায়ের পুরো অধ্যায়টাই খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পাঠ, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা শব্দ এখানে খুবই গুরুত্বপূর্ণ। ওর তো যে অবস্থা, এখন আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রবণতা। তোমাদের বইয়ের পাঠ 5-3 খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে এই প্লবতা জিনিস সম্পর্কে। তো প্লবতা সম্পর্কে বইতে তো আছে তোমাদের 89 পৃষ্ঠার 5-3, এটাতে আছে প্লবতার মান কিভাবে বের করতে হয় সেটাও আছে। আমি সংক্ষেপে তোমাদেরকে একটু শুরু বলবো, আমি ডিটেলস আলোচনা যাচ্ছি না। প্লবতা হচ্ছে তরল বায়ুর পথে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়ু যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। তোমরা বই যদি খুঁজো বইতেও এটা পাবে, বইতে এটা সংজ্ঞাটা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আমি আবার বলছি, তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়ু পদার্থ যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে তাকে আমরা প্লবতা বলি। এই প্লবতার মান কিভাবে আমরা বের করব? প্লবতার মান হচ্ছে বস্তুর নিমজ্জিত অংশ কর্তৃক অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান। এই মান হচ্ছে ভি রো জি। যেহেতু আমরা এইচ রো জি আমরা বের করেছি, সেহেতু ওই নিয়মে তুমি যদি ফলো করো, এখান থেকে তোমরা এই যে 5-3 প্লবতা অধ্যায় থেকে প্লবতার মান কিভাবে বের করছে এটা তোমরা সহজে বুঝতে পারবে। প্লবতার মান হচ্ছে ভি রো জি, অর্থাৎ যে বস্তুর যেটুকু নিমজ্জিত হয়েছে সেই নিমজ্জিত অংশ কর্তৃক যে অপসারিত তরল বা অপসারিত বায়ু পদার্থ তার ওজনের সমান। এটাকে বলা হয় প্রবাহীর ওজন। প্রবাহী কি? প্রবাহী হলো কি জিনিস? যেই বস্তু প্রবাহিত হয় তাকে আমরা প্রবাহী বলি। যেমন বায়ু এবং পানি এগুলো প্রবাহিত হয়, এগুলোকে আমরা প্রবাহী বলি। আবার প্রবাহের চাপ, এটা কি জিনিস? প্রবাহের চাপও আছে, যে আমরা প্রবাহের চাপ বলতে কোনো তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে, তার মানকে আমরা প্রবাহের চাপ বলি। কোনো তলে প্রবাহী যদি স্থির অবস্থায় থাকে, সেই স্থির অবস্থায় থাকাকালীন সময়ে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করবে সেটুকুকে আমরা বলি আমরা প্রবাহীর চাপ। আর ঘনত্ব কাকে বলে? আমি একটু আগে এটা বলেছিলাম, ঘনত্ব কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলা। অর্থাৎ কোনো বস্তুর যে পরিমাণ স্থান দখল করে সেটা হচ্ছে বস্তুর আয়তন। এই স্থানে বস্তুর যে পরিমাণ ভর প্রয়োগ করে, বস্তুর যে ভর, ওই ভরকে টোটাল আয়তন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো বস্তুর একক আয়তনের ভর। আর এই একক আয়তনের ভরকে বলি আমরা ঘনত্ব। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের অবশ্যই এটা জানা উচিত। এরপরে আমরা যাব 5-4 আমাদের পার্ট, যেটা প্যাসকেল সূত্র। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র, প্যাসকেল সূত্র। এটা আমাদেরকে জানতে হবে, এটা জানা খুবই জরুরি। এবং এই প্যাসকেলের সূত্রের মাধ্যমে যে বল বৃদ্ধিকরণ নীতি, যেটা যে বলের পরিমাণ কিভাবে বাড়ানো যায় সেটা আমাদেরকে জানতে হবে। এটা আমাদের দেখবা তোমরা প্রাথমিক জীবনে, আমাদের স্বাভাবিক জীবনে কাজে লাগতে না পারে, কিন্তু মিল কারখানাতে, ফ্যাক্টরিতে যে এটা খুবই প্রয়োজনীয় একটা আমাদের সূত্র। এই সূত্র প্রয়োগ করে আমরা অনেক
বল সামান্য বল প্রয়োগ করে অনেক বেশি আমরা কাজ করতে পারবো। কিভাবে পারবো সেটা একটু ব্যাখ্যা দিব, বইতে আছে, তোমরা পড়ে নিলে বাকিটা বুঝতে পারবে। আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা দিই। প্রথমে আমরা জানি প্যাসকেলের সূত্রটা কি। প্যাসকেলের সূত্র 5/4 প্যাসকেলের সূত্র। এই প্যাসকেলের সূত্রটা কি শোনো তোমরা। কোন আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোন অংশে চাপ প্রয়োগ করলে সে চাপ বিন্দুমাত্র না কমে সেই আবদ্ধ পাত্রের চতুর্দিকে সমানভাবে প্রযুক্ত হয়, এবং এই চাপ তরল বা বায়ু পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। তোমরা ভালো করে সূত্রটা দেখো, এটা আছে বইতে, এখানে আছে, আমি সেজন্য লিখে দিচ্ছি না। এখানে বইতে আছে 90 পৃষ্ঠা। আবদ্ধ পাত্রে তরল বা বায়ু পদার্থের কোনো অংশের উপরে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়ু পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়ু পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এটা একেবারে 90 পৃষ্ঠার শুরুতেই আছে, আমি এটা লিখে দিচ্ছি। এখন যেটা এই প্যাসকেলের সূত্রের মাধ্যমে আমরা যে প্রায়োগিক যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে প্যাসকেলের সূত্রের ব্যবহারিক ক্রিয়া বা বল বৃদ্ধিকরণ। আমরা কিভাবে বল প্রয়োগ করে অধিক কাজ করতে পারি, অনেক বেশি কাজ করতে পারি, সেই জিনিসটা এখানে দেওয়া আছে। তো এখন এখানে চিত্রসহ আছে, তোমরা বইতে দেখো 90 পৃষ্ঠায় যে চিত্রটা দেওয়া আছে, চিত্র 5/5। আমি এই জিনিসটা একটু পড়ে তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা একটু দেখো। আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পিস্টনে সেই বলের বহুগুণ বেশি বল প্রযুক্ত হতে পারে, একে বল বৃদ্ধিকরণ নীতি বলে। তাহলে প্যাসকেলের সূত্র কি পেয়েছো? প্যাসকেলের সূত্র পেয়েছো যে কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের বাইরে থেকে পিস্টন দিয়ে যদি কোনো চাপ প্রয়োগ করা হয়, সেই চাপ বিন্দুমাত্র না কমে ওই তরলের চতুর্দিকে সমানভাবে প্রযুক্ত হয় এবং সেই চাপ তরল বা বায়ু পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। আমরা এই সূত্রটা আমরা পেয়েছি। এখন এই সূত্রের মাধ্যমে আমরা যেটা ব্যবহারিক বা প্রায়োগিক দিক, যে সেটা হচ্ছে যদি কোনো পিস্টন দ্বারা বাইরে থেকে কোনো আবদ্ধ তরলে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে এটা বৃহত্তম যে পিস্টন বা বৃহত্তম মুখে সেটা বহুগুণে বৃদ্ধি হয়ে সেটা প্রযুক্ত হবে। একে বলি আমরা বল বৃদ্ধিকরণ নীতি। যেমন আমি একটা ছোট্ট, আমি সংক্ষেপে একটা চিত্র দিয়ে তোমাদের বুঝাচ্ছি। দেখো, সংক্ষেপে তোমরা দেখো, এখানে আমি একটা পিস্টন দিলাম, এখানে তরল আছে, আমি এখানে একটা পিস্টন দিলাম, মনে করো এখানে একটা পিস্টন দিলাম। তাহলে আমি যদি এখানে বাইরে থেকে বল প্রয়োগ করি, বাইরে থেকে F1 বল প্রয়োগ করি, তাহলে এই বলের কারণে যে চাপের ক্ষেত্রফল যদি হয় A1 আর এটার ক্ষেত্রফল যদি হয় A2, তাহলে এখানে যদি প্রযুক্ত বল হয় F2, তাহলে কি হবে দেখো, উভয় ক্ষেত্রে চাপ সমান। তাহলে চাপ হচ্ছে কি F1/A1, এখানে F1/A1 চাপ হবে বল ডিভাইড বাই এই পিস্টনের ক্ষেত্রফল। ঠিক ওইদিকে ক্ষেত্রফল হচ্ছে A2, এটাকে মনে করো এখন কি পরিমাণ বল আসবে, মনে করো F2। তাহলে এখানে যে চাপ, এখানে চাপ আমরা প্যাসকেল বলছি, চাপের কোনো পরিবর্তন হবে না, চাপ একই থাকবে। তাহলে
দুটো সমান, চাপ দুটো সমান। তাহলে এই F2 কি পরিমাণ হবে সেটা কিন্তু আমরা জানি না এখন। F2 কি পরিমাণ হবে সেটা আমরা এবার দেখি। তাহলে আমরা যদি ক্রস গুণন করি তাহলে F2 A1 হচ্ছে F1 A2, সুতরাং F2 সমান হচ্ছে F1 A2 ডিভাইড বাই A1, অর্থাৎ F2 সমান হচ্ছে F2 সমান হচ্ছে A2 বাই A1 ইনটু F1, অর্থাৎ F1 বাই A1 যে চাপ যেটা এই চাপের A2 এখানে ক্ষেত্রফল তত গুণ, F1 বাই A1 এর এই ক্ষেত্রফল তত গুণ। আমি যদি একটা সংখ্যা দিয়ে যদি বুঝাই, মনে করো এখান থেকে যদি আমি এই F1 যদি মনে করো 10 হয়ে যায়, আবার A1 এবং A2 A1 থেকে যদি A2 যদি 10 গুণ হয়, A1 মনে করো এটা হচ্ছে 5, এটা মনে করো আমি এটা যদি বলছি কি মনে করো 20 যদি হয়, তাহলে কয় গুণ হলো 4 গুণ, 4 5 20, তাহলে এখানে হবে এই 10 এর 4 গুণ 4 10 এর 40। আমরা এরকম গাণিতিক উদাহরণ পাবো, আমরা যদি গাণিতিক উদাহরণ করি তখন আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে এই ব্যাপারটা। অর্থাৎ আমরা অল্প জায়গায় এই যেখানে মনে করো 10 নিউটন যদি আমি বল প্রয়োগ করি, আমি এখান থেকে পাবো 40 নিউটন বল। তাহলে 10 নিউটন বল দিয়ে আমি 40 নিউটন বল পরিমাণ কাজ করতে পারবো। আনোয়ার দেখো তো, আনোয়ার এটা কি সমস্যা? যে সমস্যা আপডেট চাইতেছে। আচ্ছা, তাহলে আমরা অল্প বল প্রয়োগ করে অধিক, এইভাবে আমরা এই ক্ষেত্রফলটাকে এই ক্ষেত্রফল যত গুণ বাড়াবো ক্ষেত্রফলটা, তাহলে আমাদের বলও তত গুণ বেড়ে আমাদের কাজ হয়ে যাবে। তো তোমরা পাও নাই অবশ্য, আমরা পেয়েছিলাম একটা জিনিস হাইড্রোলিক প্রেস, এটা তোমরা পাও নাই, তোমাদের বইতে এখন না, এটা নিয়ে আলোচনা হয় না। এই হাইড্রোলিক প্রেস কি কাজ করে? হাইড্রোলিক প্রেস দিয়ে আমাদের যে জুট মিল গুলো আছে, জুট মিল বা এই যে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি গুলো, এখানে গাইড তৈরি করে। সেই গাইড এখানে একটা পার্টিশন দিয়ে এই গাইডটাকে এখানে রাখা হয়। গাইড যখন বাঁধা হয়, এটাকে আরো চেপে ছোট করার জন্য এখানে বল প্রয়োগ করা হয়। এটা অধিক বল প্রযুক্ত হয় তখন এই গাইডটা ছোট হয়ে যায়। তো এটা তোমাদের অবশ্য তোমাদের বইতে আলোচনা নাই এবং তোমরা এটা পাবে না, আমি পড়ছিলাম বিধে তোমাদেরকে একটু করে হালকা বললাম আর কি। এরপরে আমরা আসি আর্কিমিডিসের সূত্র যেটা, সেটা বোর্ডের যে অবস্থা, আমাদের পার্ট 5 এর কাজ আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিস সূত্র নিয়ে একটা গল্প আছে, সেই গল্পটা এখন বলতে গেলে তোমাদের সময়ের অপচয় হবে, আমার ক্লাসের টাইম শেষ পর্যায়ে, আমি সেই জন্য সেই গল্পটা তোমাদেরকে বলছি না। এখন এই বিজ্ঞানী আর্কিমিডিসের যে সূত্রটা সম্পর্কে একটু তোমাদেরকে বলবো। এখানে লেখা আছে, দেখো তোমরা 90 পৃষ্ঠার মধ্যে শেষের দিকে, আমাদের প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে দেখতে পাই যে কোনো কঠিন বস্তুকে পানিতে ডুবালে এটা হালকা মনে হয়। তোমরা দেখতে পেয়েছো, কোনো যেমন নদীতে বা পুকুরে যখন কলসি ভরতে যাই, কলসিতে পানি ভরতে যাই, তখন কলসিতে যখন পানি ভরা হয় তখন এটা এমনিতে একটা পানি থেকে যখন উঠানোর সময় কোনো তেমন কষ্ট হয় না, কিন্তু পানি থেকে উঠানোর পরেই এটার ভারটা বোঝা যায় বেশি। তো আমরা বলতে পারি এর কারণ হচ্ছে কি, ডুবন্ত বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল বা প্রবণতা কাজ করে। আমরা যখন কোনো বস্তুকে ডুবাই, যখন কোনো বস্তুকে কোনো পাত্রে আমরা যখন ডুবাই, মনে করো একটা বস্তু ডুবে না, তখন এই বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল কাজ করে। এই ঊর্ধ্বমুখী বল কাজ করার কারণে বস্তুটিকে হালকা মনে হয়।
আর্কিমিডিসের সূত্রটা কি? আমি আগে সূত্র বলছি, কোন বস্তুকে স্থির তরল বা বায়ু পদার্থে যদি আংশিক বা সম্পূর্ণ ডুবাই বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান। তাহলে আমরা 91 পৃষ্ঠাতে আছে, এখানে একটা পরীক্ষণ আছে, এটা তোমরা একটু ভালো করে বুঝে নিবে। হিসাবটা এখানে দেওয়া আছে, ক্যালকুলেটর ব্যবহার করে হিসাবটা করে ফেলতে পারবে। আশা করি তোমরা এটা পারবে। এরপরে আরেকটা জিনিস আমি ঘনত্ব আলোচনা করেছি, আরেকটা জিনিস তোমাদেরকে শেষ করে দিই, বস্তুর ভাসন এবং নিমজ্জন। বস্তু কখন ভাসবে এখন কখন ডুবে যাবে সেই জিনিসটা তোমাদেরকে একটু হালকা করে আলোচনা করে দেব। আমাদের টাইম প্রায় শেষ। বস্তু ভাসন ও নিমজ্জন। আমি সংক্ষেপে বলি, মনে করো বস্তুর ওজন। আমরা যখন কোনো বস্তুকে তরল বা বায়ুতে ডুবাবো তখন বস্তুর যেটা ওজন, আমরা বস্তুর ওজনকে আমরা লিখব যে W1। আর প্রবণতা মানে কি বলছিলাম, বস্তুর উপর টুকুটি বল, এটাকে যদি আমরা W2 ধরি, একটা ধরলাম W1, একটা W2, তাহলে দেখো বস্তু কখন ভাসবে কখন ডুববে। এটা তোমাদের বইতে আছে 92 পৃষ্ঠাতে আছে 560 পাঠের মধ্যে। তারপরে আমি একটু সংখ্যা বলতেছি, যদি W1 গ্রেটার W2 হয়, W1 যদি W2 থেকে যদি বড় হয় তাহলে বস্তু কি হবে? ডুবে যাবে, বস্তু ডুবে যাবে। 2 নম্বর, যদি W1 সমান W2 হয় তাহলে বস্তু নিমজ্জিত অবস্থায় ভাসবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে। 3 নম্বর, যদি W1 সমান W2 হয় তাহলে বস্তুটি কি হবে? আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে এই যে বস্তু কখন ভাসবে কখন ডুববে কখন নিমজ্জিত হবে বা নিমজ্জিত অবস্থায় ভাসবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এরপরে আগামী পাঠ যেতে হবে 5-এর 8, 5-এর 9, 5-এর 10, 5-এর 11, 12, 13 এগুলো আছে, একটু কিছুটা হালকা কঠিন আছে, তবে বেশিরভাগ হচ্ছে সহজ। বাকি যেগুলো আছে এগুলো বেশিরভাগ সহজ, আর তোমরা এগুলো পড়লে পারবে আশা করি। তা আমাদের সময় শেষ, আমি আজকে আর এর বেশি এগোতে পারছি না। তোমরা যেটুকু পড়ালাম এটুকু একটু মনোযোগ দিয়ে পড়বে, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এখন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা কি আছে? হোমওয়ার্ক 1 নম্বর, আমি যেভাবে হোমওয়ার্ক দেই, তোমরা আমার ক্লাস সম্পর্কে অভিজ্ঞতা আছে তোমাদের, তোমরা অবশ্যই জানো যে হোমওয়ার্ক আমি কিভাবে দেই। প্রথম হচ্ছে তোমরা সম্পূর্ণ অধ্যায়টা রিডিং করবে, সম্পূর্ণ অধ্যায়টা কমপক্ষে 2 বার ভালো করে রিডিং করবে, বুঝে বুঝে। তারপরে এই অধ্যায় থেকে 30টি এমসিকিউ করবে। এমসিকিউ এই অধ্যায়ের মধ্যে অনেকগুলো এমসিকিউ পাওয়া যাবে, 30টা এমসিকিউ করবে তোমরা। 3 নম্বর যেটা কাজ, বইয়ের যে সৃজনশীল প্রশ্ন আছে, বইয়ের মধ্যে একটা সৃজনশীল প্রশ্ন আছে, ওই সৃজনশীল প্রশ্নের উত্তর করবে। বইতে একটা সৃজনশীল প্রশ্ন আছে, এই সৃজনশীল প্রশ্নের উত্তর করবে। সৃজনশীল প্রশ্ন উত্তর করবে পাঠ্য বই থেকে, পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন। আর একটা কাজ আমি তোমাদেরকে বাড়তি দিচ্ছি, সেটা হচ্ছে কিছু সাধারণ প্রশ্ন আছে, এখানে 5টি সাধারণ প্রশ্ন আছে। সাধারণ
প্রশ্ন ছোট ছোট প্রশ্নগুলো সাধারণ প্রশ্নগুলো উত্তর করবে, এটা তোমাদের পাঠ্য বই আছে, এই কাজটা তোমাদেরকে পাঠিয়ে দিলাম আর কি। আশা করি তোমরা করে ফেলবে। আগামী ক্লাসে আমরা আরো ডিটেলস বাকি যেগুলো আছে চেষ্টা করবো আলোচনা করতে। আর এগুলো আমি আলোচনা না করলেও আজকে যেটুকু আলোচনা করেছি এটাতে মনোযোগ দিয়ে যদি খেয়াল করো তাহলে আগামীটা তোমরা